কল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, আজ নবম পর্ব। আগস্ট ৯, ১৯৭১, সোমবার। আজ আমাদের বিয়ের তারিখ। ২৪ বছর হলো। প্রতি বছর আমরা বিবাহ বার্ষিকীটা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে উদযাপন করি। আমি তাকিয়ে আছি সামনের বছরের দিকে, আমাদের বিয়ের ২৫ বছর পূর্বে। রজত জয়ন্তী উৎসবটা খুব ধুমধাম করে পালন করব। সকাল থেকে বেশ বৃষ্টি। দুপুরে খিচুড়ি রাঁধলাম, সঙ্গে গোশতের কারি, আর শেষে ফজলিয়াম। এবার আর কাউকে দাওয়াত নয়, নিজেদের মধ্যেই। উদযাপনের মতো মন নেই, উচিত নয়। তবে রুমি এসেই যেভাবে বলেছে, দেখলে তোমাদের বিবাহবার্ষিকীর আগের দিনটাতে কেমন এসে গেলাম, তাইতেই কিছু করা। রুমি দুপুর ১২টা পর্যন্ত ঘুমিয়ে উঠে গোসল সেরে খাবার টেবিলে এসে খুশি হয়ে গেল। খেয়ে উঠে রুমি বেরিয়ে যাচ্ছিল। আগের অভ্যাস বসে ডেকে ফেললাম, কোথায় যাচ্ছিস? রুমি ফিরে দাঁড়িয়ে হাসি মুখে ভ্রুকুটি করে তাকালো। আম্মা, নো কোয়েশ্চেন এনিমোর। তবে এবারের মতো বলছি, সেলুনে যাচ্ছি দাড়ি কাটতে, তারপর অন্য কাজ আছে। আমি উঠে বললাম, দাঁড়া দাঁড়া, ক্যামেরাটা নিয়ে আসি, একটা ছবি তুলে রাখি। রুমি হাসি মুখে মাথা নাড়তে নাড়তে নো ওয়ে বলে বেরিয়ে গেল। রুমির এই এক দোষ, কিছুতেই ছবি তুলতে চায় না। গেরিলা হবার অনেক আগে থেকেই ওর শখ গেরিলা হবে। একবার তো প্যালেস্টিনিয়ান লিবারেশন আর্মিতে যাবার জন্য খুব ঝোঁক ধরেছিল। ওর মত হলো গেরিলাদের কোনো ছবি থাকা উচিত নয়, তাহলে ওদের ধরা সহজ হয় না। রুমি ফিরল সন্ধ্যার পরে। ডাইনিং টেবিল ঘিরে আমি, শরীফ, দাদাভাই, মুর্তুজা, ডাক্তার, ফকির সবাই বসে খুব লো ভলিউমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনছিলাম। বেল বাজতেই শরীফ দ্রুত হাতে স্টেশনের কাঁটা ঘুরিয়ে দিল। দরজা খুলতে রুমিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার কাঁটা যথাস্থানে নিয়ে গেল। রুমিকে দেখে মুর্তুজা বলে উঠলেন, কি রুমি, তোমার যে দেখাই পাওয়া যায় না। যখনই আসি শুনি ছাদের ঘরে জুডো প্র্যাকটিস করছো, না হয় বন্ধুর বাসায় গিয়েছো। এত ঘোরাঘুরি করা কি ভালো? রুমি সবাইকে সালাম দিয়ে চৌকিটাতে বসল। হেসে মৃদুস্বরে বলল, বেশি তো ঘুরি না চাচা, ছাদের ঘরেই সময় কাটে বেশি। জুডো কারাতে প্র্যাকটিস করি, বই পড়ি, ড্রয়িং করি। মর্তুজা হেসে বললেন, তোমাদের ছাদের ঘর একদিন দেখায়ও। আমি বললাম, হ্যাঁ, দেখা উচিত আপনার। ওর খেয়াল মেটাতে কত খরচ করতে হয়েছে আমাদের দেখবেন। পুরো ঘরের মেঝে জুড়ে ৩ ইঞ্চি পুরো ছোবড়ার গদি বসাতে হয়েছে। ওনারা ধরাম ধরা মাচার খাবেন তার জন্য। এক কোণে ছাদে আংটা লাগিয়ে আর মেঝেতে ৩ মণি কংক্রিট স্ল্যাব বসিয়ে পাঞ্চিং ব্যাগ ঝোলানো হয়েছে, ওনারা ঘুষি মেরে বক্সিং প্র্যাকটিস করবেন বলে। দাদাভাই বললেন, খুব ভালো কথা তো। কলেজ ইউনিভার্সিটি বন্ধ, বাইরে বিপদ, বাড়িতে যদি ব্যস্ত থাকার ব্যবস্থা করা যায় তার চেয়ে ভালো আর কি হতে পারে। আমাদের ছেলেগুলো তো ঘরে বসে বসে বোর্ড হয়ে গেল, বাইরে বেরোতে দিতেও ভয় লাগে। আগস্ট ১২, ১৯৭১, বৃহস্পতিবার। গত ৩ দিন থেকে রুমির দেখা পাওয়াই দুষ্কর। কখন আসছে কখন যাচ্ছে তার ঠিক নেই। পরশুদিন দুপুরে বাসায় খেলো দুজন গেরিলা বন্ধুকে নিয়ে, বদি আর জুয়েল। বদি ইকোনমিক্সে এমএ পড়ছিল, বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। জুয়েলও নামকরা, তবে ক্রিকেটের মাঠে। খাওয়ার পরপরই ওদের নিয়ে রুমি বেরিয়ে গেল, বলে গেল রাতে ফিরবে না। গতকাল ধলুরা দুপুরে খেলো আমাদের বাড়িতে। চিশতির ছুটি প্রায় শেষ, ওরা ১৫ তারিখে ইসলামাবাদে ফিরে যাবে। খেতে বসে ধলু জিজ্ঞেস করেছিল, রুমি কই, খাবে না? বলেছিলাম, এসে যাবে এক্ষুনি, আমরা শুরু করে দিই। কিন্তু রুমির আসতে আসতে বিকেল হয়ে গেল। ততক্ষণে ধলুরা চলে গেছে। বললাম, রুমি, একবার সময় করে খালাখালুর সঙ্গে দেখা করে আসিস। কালকেও ঘণ্টাখানেক বাড়িতে থেকে আবার বেরিয়ে গেল, বলল রাতে ফিরবে না। কিছুই বলছি না, বলবার উপায় তো নেই। কিন্তু রাতে ঘুম হচ্ছে না। জামির আবার জ্বর ২ দিন থেকে, ডাক্তার দেখে অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমারও শরীরটা দুর্বল লাগে, সবসময় বুক ধড়ফড় করে। রুমি সব কথা খুলে বললে মনে হয় এতটা অসুস্থ লাগতো না। আজ দুপুরে খাওয়ার পর টেবিলে রুমির খাবার ঢাকা দিয়ে চৌকিটাতে শুয়েছিলাম। রুমি এলো বিকেলে, এসেই বলল, আম্মা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। টেবিলের দিকে তাকিয়ে, বাহ, আগে থেকেই খাবার রেডি, গুড ওল্ড মাম।
আমি উঠে ঢাকনা খুলে রুমির প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললাম, কাল বিকেলে ইন্টারকনে ভীষণ কাণ্ড হয়েছে। একেবারে ভেতরে একটা ঘরে বিচ্ছুরা বোমা মেরেছে, জানিস? জানি, ঘরে নয়, একতলার লাউঞ্জের পাশে একটা বাথরুমে। তুই ছিলি নাকি? না। যারা ছিল তাদের চিনিস? আম্মা। রুমির গলায় অসহিষ্ণু রাগ। আমিও রেগে গেলাম। ঠিক আছে, তোকে আর কিছুই জিজ্ঞেস করব না, তবে জেনে রাখ আমাদের অনেক সোর্স আছে। এই ঢাকাতে খবর জেট প্লেনের স্পিডে যাতায়াত করে, বুঝলি? রুমি হেসে ফেলল, কিন্তু আমি দুমদুম করে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে গেলাম। খানিক পর রুমি এসে ঢুকলো বেডরুমে, পাশে বসে বলল, ইন্টারকনের ভেতরে ওরা বোমা মারেনি, ওটা প্লাস্টিক এক্সপ্লোসিভ, সংক্ষেপে বলে পিকে। আমি কথা বললাম না। রুমি বলল, যারা করেছে তাদের তুমি আগে দেখোনি। আমিও আগে চিনতাম না, মেলাঘরে কি আলাপ হয়েছে। আমি চুপ। রুমিও খানিক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ওই যে পিকে, ওটা না দেখতে একদম পুটির মতো, হলদে রঙের, বড়ই নিরীহ চেহারার, দেখে মনে হবে ফার্নিচারের দোকানের পুটি। তবু কথা বললাম না, আমার শিক্ষা হয়ে গেছে। রুমি যতটুকু বলার ঠিক ততটুকুই বলবে, তার বেশি একটুও না। আমার জিজ্ঞেস করা বৃথা। রুমি খানিকক্ষণ আপন মনে শীষ দিল, তারপর মৃদুস্বরে আবৃত্তি করতে লাগল। দেখতে কেমন তুমি, কিরকম পোশাক আশাক পরে করো চলাফেরা, মাথায় আছে কি জটা জাল, পেছনে দেখাতে পারো জ্যোতিষচক্র সন্তের মতন, টুপিতে পালক গুজে অথবা জবরজং, ঢোলা পাজামা কামিজ গায়ে মগডাল একা শীষ দাও, পাখির মতোই, কিংবা চাখানায় বসো ছায়াচ্ছন্ন। দেখতে কেমন তুমি। অনেকেই প্রশ্ন করে, খোঁজে কুলুজি তোমার আতিপাতি, তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য পাড়ায় পাড়ায়, তন্ন তন্ন করে খোঁজে প্রতি ঘর। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, কার কবিতা এটা? ঢাকার এক বিখ্যাত কবির, নামটা ভুলে গেছি। শাহাদাত ভাই আর আলম মাঝে মাঝে ওর কাছ থেকে নিয়ে যায় ওপারে। মেলাঘরে আমরা কবিতাগুলো পড়ি, ভালো লাগলে দু একটা কপি করে রাখি, তারপর ওগুলো কলকাতায় কার কাছে যেন পাঠিয়ে দেয়া হয়। এটা তো তোদের নিয়েই লেখা বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটার নাম গেরিলা, বাকিটা শোনো। পারলে নীলিমা চিরে বের করতো তোমাকে ওরা, দিত ডুব গহন পাতালে, তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ হাত ধরে পরস্পর, সর্বত্র তোমার পদধ্বনি শুনি দুঃখ তাড়ানিয়া, তুমি তো আমার ভাই, হে নতুন সন্তান আমার। আমি খানিক্ষণ চুপ করে থেকে বললাম, ওই শাহাদাত আর আলম আসে না ঢাকায়? আসে, আবার চলে যায়। এবার আসেনি বলে এই সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে আবার বললাম, মানে এরপর এলে কবির নামটা জিজ্ঞেস করে নিস। রুমি হেসে ফেলল। আম্মা, ইউ আর সিম্পলি ইনকরেজিবল। ওই কবি ঢাকাতেই বাস করছেন, আমি যে নামটা ভুলে গেছি সেটা ওর জন্য মঙ্গল। তুমি আবার জানতে চাও কেন? এতে তোমারও বিপদ, কবিরও বিপদ। এই এক লুকোচুরি খেলা চলছে। রুমি বলছে সব কথা জানতে চেও না, ধরা পড়লে টর্চারে বলে ফেলতে পারো। আমি কখনো লক্ষ্মী মেয়ের মতো, কখনো অভিমানে রুমির কথা মেনে নিয়েও খানিক পরে আবার ভুলে গিয়ে প্রশ্ন করছি। এবার আর রাগ করলাম না, হেসে বললাম, সত্যি কি জ্বালা, খালি ভুলে যাই। বুড়ো বয়সে সব উলটপুরাণ হয়ে গেছে। এখন তুই বাবা হয়েছিস আর আমি তোর ছোট মেয়ে, তাই খুব মনে সুখে বকে নিচ্ছিস। আগস্ট 15, 1971, রবিবার। আমাদের সবার মন খুব খারাপ। গতকাল ভোর 6টায় জুবলি ফোন করে জানালো রাত 1:30টার সময় মিলিটারি এসে রফিককে ধরে নিয়ে গেছে। কোনো মতে মুখ হাত ধুয়ে এক কাপ চা খেয়ে জুবলিদের বাসায় গেলাম। ঘণ্টাখানেক চুপচাপ বসে থাকলাম। বসেছিল আরও অনেকে, আতিক, বুলু, রেনু, চাম্মু, প্রতিবেশী কয়েকজন। জুবলি মেঘলা বর্ষণকে কোলের কাছে নিয়ে শূন্য চোখে স্তব্ধ হয়ে বসেছিল, কারো মুখে কথা ছিল না। আজ ধলুরে ইসলামাবাদ ফিরে গেল। মা ও লালুকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম। একটি বোনের সঙ্গে তবু দেখা হলো। আরেকটা বোন বেলু, তার স্বামী আজিজ, 3টি ছেলে মেয়ে ইসলামাবাদে রয়েছে। তাদের এখন ছুটিতে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের সঙ্গে কবে দেখা হবে কে জানে, আদৌ দেখা হবে কি না তাই বা কে জানে। এয়ারপোর্ট থেকে ফেরার পথে জুবলিদের বাসায় গেলাম। রফিকের সাথে একই রাতে আরও 3জন অধ্যাপককে ধরেছে।
তারা হলেন গণিত বিভাগের শহীদুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের সাদউদ্দিন আর ইতিহাসের আবুল খায়ের। মা আর লালুকে জুবলিদের বাসায় রেখে আমি আর শরীফ নিউ মার্কেটে গেলাম। কদিন থেকে সময় পেলে বিভিন্ন দোকানে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, ওয়াটারপ্রুফ সিগারেট কেস। ওয়াটারপ্রুফ ঘড়ি বাজারে পাওয়া যায়, কিন্তু ওয়াটারপ্রুফ সিগারেট কেস আজ পর্যন্ত কোনো কোম্পানি বানিয়েছে বলে শুনিনি। কদিন আগে রুমি বলেছিল, আম্মা দেখো তো এমন কোনো সিগারেট কেস পাও কিনা যেটার ডালা খুব চেপে লেগে থাকে, মানে পানিতে পড়লে যাতে পানি না ঢোকে। আমি অবাক হয়ে বলেছিলাম, কেন এরকম সিগারেট কেস কেন? আমাদের না অ্যাকশনে গেলে পাক আর্মি বা রাজাকারদের তাড়া খেয়ে অনেক সময় দৌড়ে পালাতে হয়। কখনো পুকুরে বা নদীতে ঝাঁপ দিতে হয়, কখনো পানির মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে শত্রুর দিকে এগোতে হয়। তখন সিগারেটের প্যাকেট আর দেশলাই ভিজে গেলে খুব কষ্ট হয়। তাই কয়েকটা লাইটারও কিনো, তবে দেখো কোনোটাই যেন বেশি চকচকে বা ফ্যান্সি চেহারার না হয়, তাহলে লোভে পড়ে কোনো ছেলে নিয়ে নিতে পারে। অতএব আমরা কদিন থেকে ওয়াটারপ্রুফ আর পুরনো ঘষটা চেহারার সিগারেট কেস আর লাইটার খুঁজে বেড়াচ্ছি। জিন অ্যাভিনিউতে একটা দোকানে একটা পেয়েছিলাম, বেশ শক্ত হয়ে লেগে থাকে ডালাটা, কিন্তু চেহারা বড় চকচকে, তাই নিইনি। নিউ মার্কেটে পেলাম না, বললাম জিন অ্যাভিনিউটাই কালকে নিয়ে নেব, ঝামা দিয়ে ঘষে বাইরেটা ম্যাটম্যাটে করে নেব। আজ আর ভাল লাগছে না, বাড়ি চলো। ফেরার পথে 1 কার্টন সিগারেট কিনে নিলাম পাড়ার রশিদের দোকান থেকে। বিকেলে রুমি বলল, আম্মা চলো তোমাকে একটা বাসায় নিয়ে যাই, তোমার মন একদম ভালো হয়ে যাবে। কোথায়? আগে থেকে বলবো না, সারপ্রাইজ। মগবাজার চৌমাথা থেকে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে একটু এগিয়েই রেললাইন পার হয়ে গাড়ি খানিক সামনে গিয়ে ডাইনে একটা গলিতে ঢুকলো। আর একটুখানি গিয়ে আবার ডাইনে ঢুকে থামলো একতলা বাড়ির সামনে। 28 বড় মগবাজার। 2 ধাপ সিঁড়ি উঠেই ছোট্ট একটা বারান্দা, রেলিং ঘেরা। রেলিংয়ের চেয়ারে বসে আছে স্বাস্থ্যবান এক যুবক। উঠে দাঁড়িয়ে আমাকে আদাব দিল। রুমি বলল, মা এ হলো আজাদ, একে তুমি ছোটবেলায় দেখেছ। অনেক বছর আগে আমরা এদের বাসায় অনেক দাওয়াত খেয়েছি। মনে করতে পারলাম না, কিন্তু ঘরে ঢুকে তার মাকে দেখেই জড়িয়ে ধরলাম। অনেক বছর আগে, তা 10-12 বছর তো হবেই। এদের বাড়িতে কত গিয়েছি, কত খেয়েছি। আজাদের বাবা মিস্টার ইউনুস আহমেদ চৌধুরী ব্যবসায়ী ছিলেন। তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল আমাদের এক ভাগ্নে মেসেরের মাধ্যমে। আজাদের মা খুব ভালো রাঁধতেন। আমরা প্রায় ছুটির দিন ওদের বাড়িতে দাওয়াতে যেতাম, আর আজাদের মার হাতের অপূর্ব রান্না খেয়ে খুব উপভোগ করতাম। ওরা প্রথম দিকে পুরনো ঢাকায় থাকতেন, তারপর মিস্টার চৌধুরী নিউ ইস্কাটন রোডে বাড়ি বানালেন। বিরাট বাড়ি, আগা 5 তলা মোজাইক, ঝকঝকে দামি সব ফিটিংস। আজাদের মায়ের ড্রেসিং রুমটা একটা বড় বেডরুমের সমান। সামনে অনেকখানি খোলা জমি বাগানের জন্য। একপাশে হরিণের ঘর, সেখানে চমৎকার এক হরিণ। আজাদ তখন 10-12 বছরের ছেলে। তারপর মাঝখানে বেশ কয়েক বছর কেমন করে জানি যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছিল। লোকমুখে শুনেছিলাম মিস্টার চৌধুরী আরেকটা বিয়ে করেছিলেন। এখন আজাদের মা নিজেই পুরো ব্যাপারটা বললেন। স্বামী আবার বিয়ে করাতে উনি একমাত্র সন্তান আজাদকে নিয়ে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন বেশ কবছর আগে। আজাদ গত বছর MA পাশ করেছে, অনেক দুঃখ ধান্দা করে ছেলেকে মানুষ করেছেন। এখন আজাদ চাকরি করবে, এখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আজাদের মার দিকে তাকিয়ে রইলাম। বরাবরই দেখেছি বাইরে নম্র মৃদু ভাষিনী এবং ভেতরে ভেতরে খুব দৃঢ়চেতা, কিন্তু এতটা একরোখা তা জানতাম না। এখন অনেক শুকিয়ে গেছেন। পরনে সরু পাড়ের সাদাসিধে শাড়ি, গায়ে কোনো গহনা নেই। আগে দেখেছি ভরা স্বাস্থ্যে গায়ের রং ফেটে পড়ছে, হাতে কানে গলায় সোনার গহনা ঝকমক করছে। চড়া পাড়ের দামি শাড়ির আঁচলে চাবি বাঁধা, পানের রসে ঠোঁট টুকটুকে, সবসময় মুখে মৃদু হাসি, সনাতন বাঙালি গৃহলক্ষ্মীর প্রতিমূর্তি। সেই মিসেস চৌধুরী স্বামীর দ্বিতীয় বিবাহের প্রতিবাদে তীব্র আত্মসম্মান বোধে এক কথায় প্রাচুর্য ও নিরাপত্তার ঘর ছেড়ে চলে এসেছেন। একটা নিঃশ্বাস চাপলাম। ইস্কাটনের বাড়িটা আজাদের মায়ের নামে। সেই বাড়ি তিনি ফেলে এসেছেন ছেলের হাত ধরে। থাকছেন ভাড়া বাড়িতে। ছেলেটাকে দেখে প্রাণ জুড়িয়ে গেল। স্বাস্থ্যবান সুদর্শন যুবক, মায়ের মতোই সবসময় হাসি মুখ। আমরা থাকতে থাকতেই একটি ছেলে এলো সেখানে। রুমি মৃদুস্বরে পরিচয় করিয়ে দিল। কাজী কামাল উদ্দিন, প্রভিন্সিয়াল বাস্কেটবল টিমের নামকরা খেলোয়াড়, মেলাঘরে পরিচয় হয়েছে। আম্মা জানো, কাজী ভাইকে এবার ন্যাশনাল বাস্কেটবল টিম ক্যাম্পে ডেকেছিল, কাজী ভাই যায়নি।
আগস্ট 18, 1971, বুধবার। সকাল থেকে অঝোরে পানি ঝরছে। কদিন থেকেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মাঝে থামে। আজ আর থামাথামির লক্ষণ নেই। এরই মধ্যে শরীফ ড্রাইভার আমিরুদ্দিকে সঙ্গে করে নিয়ে বাজার করে এনে দিয়েছে। রুমির কয়েকজন বন্ধু দুপুরে খাবে। 28 নম্বর রোডের যে বাড়িটা তোদের প্রধান আস্তানা, সেখানে কদিনে অনেক গেরিলা ছেলে এসে গেছে, বড্ড গাদাগাদি ঠাসাঠাসি। রুমিদের কয়েকজনের আলাদা নিরিবিলি বসে কিছু প্ল্যান করা দরকার। আমাদের ছাদের ঘরটা এই কাজের জন্য একেবারে আইডিয়াল। সারা মেঝে জুড়ে জাজিম পাতা, রুমি জামির জুডো কারাতে প্র্যাকটিসের জায়গা। সকালে তার উপর কয়েকটা চাদর বিছিয়ে ঢেকে দিয়েছি। দোতলা থেকে কতগুলো বালিশ আর অ্যাশ ট্রেন রেখে দিয়েছি, আর দিয়েছি কয়েক প্যাকেট সিগারেট। ছেলেগুলি 10টার মধ্যে এসে ছাদের ঘরে দরজায় টেনে মিটিংয়ে বসে গেছে। মাঝখানে একবার রুমি এসে নিজের হাতে চা নাস্তার ট্রে নিয়ে গেছে। 1:30টা বেজে গেছে। ওদের নাম্বার নাম নেই। টেবিলে খাবার দিয়ে নিজেই ছাদের ঘরের সামনে গিয়ে বন্ধ দরজায় টোকা দিলাম। ঘরের মধ্যে কথা শোনা যাচ্ছিল। টোকার শব্দে হঠাৎ সব চুপ হয়ে গেল। আমি একটু চেঁচিয়ে বললাম, খাবার রেডি? একটু পরে দরজাটা একটু ফাঁক করে মুখ বাড়িয়ে রুমি বলল, তুমি যাও, আমরা 2 মিনিটের মধ্যে আসছি। ফাঁক দিয়ে চোখে পড়ল সারা ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। মনে মনে একটু হেসে নেমে গেলাম। ছাদের ঘরের দরজা জানলা সব সেটে, সব পর্দার টেনে ওরা কথা বলছিল। একটু পর নিচে খেতে এলো। ওদের মধ্যে কাজী, আলম, বদিকে আগেই দেখেছি। এখন রুমি পরিচয় করে দিল স্বপন আর চুল্লুর সঙ্গে। এর মধ্যে আলম ছাড়া বাকি সবাই রুমির চেয়ে কয়েক বছরের বড়। আগে থেকেই রুমির বন্ধুত্ব গড়ে উঠত তার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে। আর এখন তো যুদ্ধে 13 থেকে 30 সবাই এক বয়সী। ছেলেগুলো একেবারে মুখ বুজে খাচ্ছে। আমি বললাম, একটু মেলাঘরের কথা বল না শুনি। আগস্ট 20, 1971, শুক্রবার। রাত প্রায় 2টো। ঘুম আসছে না। বাইরে বৃষ্টি হচ্ছে। এবারের বর্ষাটা একেবারে পচিয়ে দিল। ঢাকার কতগুলো নিচু এলাকা আবার পানিতে ডুবে গেছে। বুড়িগঙ্গার পানি বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় খুব বন্যা হচ্ছে। বিশেষ করে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর আর রাজশাহী জেলার অবস্থা খুব খারাপ। রোজই কাগজে বেরোচ্ছে কোন কোন নদীর পানি বাড়ছে, কোন কোন জেলার কতগুলো থানা বন্যায় ডুবে গেছে। অতিরিক্ত বর্ষা আর বন্যা নিয়ে সামরিক জান্তা খুব উদ্বিগ্ন, বিব্রত আর আতঙ্কিত। শুকনো এলাকার পাকিস্তানি সৈন্যরা এরকম বৃষ্টি, বন্যা, কাদার মধ্যে একেবারে লেজে গোবরে হয়ে পড়েছে। কিন্তু মুক্তিবাহিনীর জন্য সুবিধে, নদী, হাওড়, বিলের সাঁতার জানা দামাল ছেলেরা পাক সেনাদের খুব জব্দ করেছে। সবাই বলছে আল্লাহর রহমত মুক্তিযোদ্ধাদের উপর, তাই এবছর এরকম অতিরিক্ত বর্ষা আর বন্যা। রুমি গতকাল দুপুরেই চলে গেছে বাড়ি থেকে। বলেছে 2 দিন পরে আসবে। ঢাকা আসার পর থেকেই দেখছিলাম কি একটা অস্থিরতায় ভুগছে রুমি। এতদিনের কারণটা একটু বলেছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ওড়াবার দায়িত্ব নিয়ে ওদের দলটা ঢাকা এসেছে, কিন্তু এসে দেখে সে পাওয়ার স্টেশন একেবারে দুর্ভেদ্য দুর্গ। আগে যেখানে স্টেশনের ভেতর 1 প্লাটুনের মতো সৈন্য পাহারা দিত, এখন সেখানে 1 কোম্পানির মতো সৈন্য। ঢাকা নারায়ণগঞ্জ রোডে মিলিটারি সৈন্য রিকয়েললেস রাইফেল নিয়ে এ মোড়ো থেকে ও মোড়ো পর্যন্ত টহল দিচ্ছে নদীর বুকেও, নৌকায় চেপে। উলান, গুলবাগ, ধানমন্ডির অ্যাকশনের পর থেকে পাকিস্তানি আর্মি ইন্টেলিজেন্স দারুণ সতর্ক হয়ে গেছে। ফার্মগেট ইন্টারকন অ্যাকশনের পর সামরিক জান্তা একেবারে খ্যাপা কুকুরের মতো হয়ে রয়েছে। বস্তুত সারা শহরেই এখন সিকিউরিটির ভয়ানক রকম কড়াকড়ি। সুতরাং সিদ্ধিরগঞ্জের ব্যাপারে ওদের সময় নিতে হচ্ছে, নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ ছাড়াও অন্য যেসব অ্যাকশনের নির্দেশ ওদের উপর আছে সেগুলোর দিকে ওরা এখন মনোযোগ দিচ্ছে। গেরিলাদের অনেক কটা দল এখন ঢাকায়। তারা প্রতিদিনই সর্বত্রই কিছু না কিছু অ্যাকশন করেই চলেছে। ওদের উপর নির্দেশই আছে প্রতিনিয়ত ছোট বড় নানা ধরনের অ্যাকশন করে সামরিক জান্তা এবং পাক আর্মিকে সদা সর্বদা ব্যতিব্যস্ত, বিব্রত ও আতঙ্কিত করে রাখতে হবে। শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এমনভাবে অ্যাকশন করবে যাতে পাক আর্মি মনে করে সারা শহর জুড়ে হাজার হাজার বিচ্ছু কিলবিল করছে। এবং ওরা করছেও তাই। এখন রুমিরা কোথায় কি করছে কে জানে। কোনো বাড়িতে ঘুমিয়ে আছে, নাকি বৃষ্টিতেই কোথাও বেরিয়েছে কারফিউর মধ্যে, রাস্তায় গাড়িতে, না নদীতে নৌকায়। 7-17 ভেবে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। শুয়ে থাকতে পারলাম না। উঠে রুমিদের ঘরে গেলাম। বাবার ঘরে বাবা আর মাসুম দুটো খাটে, রুমির ঘরে জামির খাটে জামি ঘুমে অচেতন। রুমির খাটের উপর নিঃশব্দে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। মেলা ঘরেও কি এখন বৃষ্টি হচ্ছে?
বেড়ার ঘরের ফোকর দিয়ে তাঁবুর নিচ দিয়ে পানি ঢুকে মেঝে ভিজিয়ে দিচ্ছে। পরশুদিন কাজী আর আলমের মুখে মেলাঘরের অনেক গল্প শুনেছি। ওরা প্রথম বর্ডার ক্রস করে এপ্রিলের মাঝামাঝি। মেলাঘরে সেক্টর 2 হেডকোয়ার্টার হয়েছে জুনের প্রথম দিকে। তার আগে ওরা ছিল মতিনগরে। প্রথম দিকে ওদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে, প্রায় কিছুই ছিল না। একেবারে শুরুতে গিয়ে উন্মুক্ত আকাশের নিচে ঘাসের উপর শুয়েছে কতদিন, গায়ের উপর দিয়ে কেঁচো বিছে কত কি চলে গেছে। তারপর তাঁবু জোগাড় হয়েছে, তার মধ্যে স্রেফ চাটাই পেতে। ভাত খেয়েছে মাটির শানকিতে, গ্রেনেডের বাক্স আড়াআড়ি কেটে তার মধ্যে। ভারতীয় ব্রিগেডিয়ার পাণ্ডে যখন ওদের ক্যাম্প পরিদর্শনে আসেন, তখন শানকি আর গ্রেনেডের বাক্স দেখে ওদের বাসন প্লেট দেবার হুকুম দেন। ছেলেরা বলে, আমরা বাসন প্লেট চাই না, তার বদলে আমাদের বুলেট দিতে বলুন। কি ধাতুতে গড়া এই ছেলেগুলো, বাসনের বদলে বুলেট চায়। আর খাওয়া, কতদিন শুধু ডাল আর ভাত, মাঝে মাঝে তরকারির ঘ্যাট, কখনো সখনো মাছ, তাও নুন ছিল না বহুদিন। প্রথম যেদিন ডাল তরকারিতে নুন দেওয়া হয়েছিল, সেদিন খাবার কম পড়ে গিয়েছিল। আলম বলছিল হেসে হেসে, আমার চোখে পানি এসে গিয়েছিল। খাওয়ার পানির অভাব ছিল। ছোট্ট একটা খাল মতো ছিল, সেই খালের পানি দিয়েই সব কাজ হতো, খাওয়া পর্যন্ত। মতিনগর থেকে মেলাঘর যাত্রা ক্যাপ্টেন হায়দারের হুকুমে ক্যাম্প ভেঙে সব গুছিয়ে ঘাড়ে তুলে এক রাতে রওনা। সারা রাত হেঁটে ভোরবেলা যেখানে থামল সেটাই মেলাঘর। মতিনগর থেকে 10-12 মাইল দূরে। আগের রাতে কোনো খাবার জোটেনি, ঘাড়ে মাথায় বিরাট বোঝা নিয়ে রাতভর হাঁটা। সকালে গাছের কাঁঠাল পেড়ে তাই দিয়ে নাস্তা। তারপর টিলার উপর ক্যাম্প তৈরি, সব কাজ নিজের হাতে। দোতলা সমান টিলা নিচে থেকে কেটে সিঁড়ি বানানো, সঙ্গে সঙ্গে গাছের ডাল কেটে পুঁতে দেয়া যাতে মাটিটা ভেঙে না পড়ে। রাতের বেলা ঘুম না এলে ভাবনা চিন্তাগুলি খুব তীক্ষ্ণ রূপ নেয়। মনে হচ্ছে মেলাঘর এখন আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। 3-4 দিন আগে এক দুপুরে খাওয়ার পর রুমি বলছিল মেলাঘরের জীবনের কথা। রুমি যখন যায় তখন ক্যাম্পের জীবনযাপনের মান অনেকখানি উন্নতি হয়েছে। অনেক তাঁবু, বাঁশের মাচায় খড়ের গদিতে চাদর বালিশ, ট্রেনিং অ্যাকশনের জন্য অনেক অস্ত্র, গুলি, গ্রেনেড, বিস্ফোরক। এক রাতে রুমির সেন্ট্রি ডিউটি পড়েছিল কয়েকজন সহযোদ্ধার সঙ্গে। অনেক রাতে টিলার মাথায় রুমি দাঁড়িয়েছিল। চারধারে ছোট বড় আরও কয়েকটা টিলা, এদিক ওদিক বড় বড় গাছ। রুমি বলছিল, জানো আম্মা, ওখানে তো সন্ধ্যা 7টা 7:30টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। সারাদিনের প্রচণ্ড খাটনিতে সবাই এত টায়ার্ড থাকে যে 8টা-9টার মধ্যে বেশিরভাগ ছেলে ঘুমিয়ে যায়। 2-1টা তাঁবুতে হয়তো কেউ কেউ আরও খানিক্ষণ জেগে থাকে, জেগে গান টান গায় কিংবা আড্ডা টাড্ডা দেয়। সে রাতে টিলার মাথায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখি একটা তাঁবুতে আলো জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে গানের সুর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। বুঝলাম আজম খান গাইছে। আজম খানের সুন্দর গানের গলা। আবার অন্যদিকে ভীষণ সাহসী গেরিলা দুর্ধর্ষ যোদ্ধা। সেদিন সেই রাতে চারদিকে ভীষণ অন্ধকার। অন্য সব ব্যারাক আর তাঁবুর সবাই বাতি নিভিয়ে ঘুমিয়ে গেছে। 9টা-10টাতেই মনে হচ্ছে নিশুতি রাত। ওই একটা তাঁবুর ভেতর হারিকেনের সাদা আলো ছড়িয়ে সাদা রঙের পুরো তাঁবুটা যেন ফসফরাসের মতো জ্বলছে। উঁচু থেকে দেখে মনে হচ্ছিল বিশাল অন্ধকার সমুদ্রে যেন একটা আলোকিত জাহাজ। আর আজম খানের গানের সুর মনে হচ্ছিল যেন চারদিকে ইথারে ভেসে ভেসে হাজার হাজার মাইল ছড়িয়ে পড়ছে। তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এখন এই বৃষ্টি ঝরা গভীর রাতে অন্ধকারে আমিও যেন চোখের সামনে দেখতে পেলাম নির্জন টিলার মাথায় কয়েকটি মুক্তিযোদ্ধা 303 রাইফেল হাতে সেন্ট্রি ডিউটিতে সমস্ত ইন্দ্রিয় টান করে দাঁড়িয়ে আছে, আর তাদের চারপাশ দিয়ে বায়ুমণ্ডলে ভেসে যাচ্ছে আজম খানের উদাত্ত গলার গান, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। আগস্ট 21, 1971, শনিবার। সকালে রুমির ফোন পেলাম রেবাদের বাসা থেকে। রুমি ওখানে রয়েছে, নিয়ে আসতে হবে। গেলাম। রুমি ঢাকা আসার পর থেকে গাড়িটা বাড়িতেই থাকে, কখন লাগে তার জন্য। শরীফ বাঁকা কিংবা মঞ্জুরের গাড়িতে অফিসে আসা যাওয়া করে। গিয়ে দেখি রুমির চেহারার অবস্থা করুণ। দুদিনের খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, রাত জাগা লাল চোখ, কুচকানো কাপড় চোপড়। রুমি বলল, এই চেহারা সুরত নিয়ে বেরিয়ে পড়তে সাহস পেলাম না। গুলশান লেকের ঘাট থেকে মিনিমামার বাসাটা একদম কাছে, তাই এদিক দিয়ে এলাম। বুঝলাম নদীর ওপারে যে গ্রামে ওদের ক্যাম্প আছে সেখান থেকে এসেছে। বাড়ির দিকে গাড়ি চালিয়ে বললাম, ঠিক আছে, অসুবিধে তো কিছু নেই আমার, কিন্তু চেহারা সুরত এরকম কেন হলো বলা যাবে?
যাবে বলে রুমি বিষণ্ণ হাসি হাসল। পেছন দিকে মাথা হেলিয়ে চোখ বুজে আস্তে আস্তে বলল, পরশু রাতে দুটো নৌকায় করে আমরা কয়েকজন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের আশপাশটা একটু দেখতে বেরিয়েছিলাম। সামনের নৌকায় কাজী ভাই, বদি আর জুয়েল ছিল। অন্ধকার রাত, কিছু দেখা যায় না। আর পেছনের নৌকায় আমরা একটু দূরে। আসলে কাজী ভাইরা কি যেন একটা চেক করে দেখার জন্য এগিয়ে গেছে, আমাদের একটু পেছনে থাকতে বলেছে। হঠাৎ শুনি ভয়ানক গুলির শব্দ। কিছুই বুঝতে পারি না। অন্ধকারে শুনলাম চিৎকার, পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ। ভ্যাবা চাকা খেয়ে গেলাম। একটু পরেই কাজী ভাইদের নৌকা কাছে এলে সব জানতে পারলাম। কাজী ভাইরা একটা মিলিটারি ভর্তি নৌকার সামনে পড়েছিল। মাঝিটা ছিল রাজাকার। সে বাংলায় শুধিয়েছিল, কে যায়? মিলিটারিগুলো একদম চুপ করেছিল। কাজী ভাই একটু ঘুরিয়ে জবাব দেয়, সামনে। নৌকাটা একদম কাছে আসতে ওরা দেখে নৌকা ভর্তি মিলিটারি। কাজী আর জুয়েল তাদের স্টেনগান নৌকার পাটাতনে লুকিয়ে রেখেছিল, কিন্তু বদি তা রাখেনি। সে কোলের মধ্যে রেখেছিল। ভাগ্যিস রেখেছিল, তাই আমরা সবাই বেঁচে গেছি। বদি সঙ্গে সঙ্গে স্টেন তুলে ওদের নৌকার উপর ব্রাশ ফায়ার করে। পুরো ম্যাগাজিন একেবারে খালি করে দেয়। মিলিটারিরাও গুলি চালিয়েছিল, তবে বদির ব্রাশের মুখে একদম সুবিধা করতে পারেনি। কেবল জুয়েলের আঙ্গুলে গুলি লেগেছিল। মিলিটারিদের কয়েকটা মরে, বাকিরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। ওদের নৌকাটা উল্টে যায়। বদিও পানিতে পড়ে গিয়েছিল। ওকে পরে তুলে আমরা সবাই পিরুলিয়া গ্রামে ফিরে যাই। জুয়েলকে নিয়ে যা বিপদে পড়েছিলাম, সে রাতে কোনো মতে ফার্স্ট এইড দিয়ে রাখা হলো। গতকাল কাজী বদি জুয়েলকে ঢাকা নিয়ে এসেছে। ওর আঙুলে অপারেশন করতে হবে। আমার গা শিরশির করতে লাগলো। একটু হলেই সবাই গুলি খেয়ে মরতে পারত, জখম হয়ে নদীর পানিতে তলিয়ে যেতে পারত। কোনোদিন জানতেও পারতাম না ছেলেগুলির কি হলো। রুমিকে সে কথা বলতে সে হাসল। আমাদের সেক্টর কমান্ডার কর্নেল খালেদ মোশাররফ কি বলেন জানো? তিনি বলেন, কোনো স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না, চায় রক্তস্নাত শহীদ। অতএব মামুনি, আমরা সবাই শহীদ হয়ে যাব এই কথা ভেবে মনকে তৈরি করে এসেছি। আমার দু চোখে হঠাৎ পানি এসে গেল। গাড়ি চালাতে অসুবিধা হবে, তাই আর কথা না বলে মাথা উঁচু করে চোখের পানি আবার ভেতরে পাঠাবার প্রয়াসে বড় বড় শ্বাস নিতে লাগলাম। রুমি বুঝতে পেরে কথা ঘুরিয়ে দিল। জানো মা, জুয়েল জখম হওয়াতে আমাদের তৎপরতা একটু ঢিলে হয়ে যাবে। জুয়েলকে সাবধানে লুকিয়ে রাখতে হবে। আমাদেরও একটু বেশি সতর্ক থাকতে হবে। আসলে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনটা এখনও ওড়াতে পারা গেল না, তাই মনে একদম শান্তি নেই। অথচ এই সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ওড়াবার জন্য মেলাঘরে হায়দার ভাই আমাদের দলকে স্পেশাল ট্রেনিং দিয়েছে। কাজী ভাই এই দলের লিডার। এই কাজের জন্য আমরা সঙ্গে এনেছি প্রচুর অস্ত্রশস্ত্র। একটা 3.5 ইঞ্চি রকেট লঞ্চার। সেটা চালাবার জন্য আর্টিলারি থেকে একজন গানারকেও আমাদের সঙ্গে দেওয়া হয়েছে। 8টা রকেট শেল, কি যে ভারী! বয়ে আনতে আমাদের যান বেরিয়ে গেছে। এছাড়া 2টো SLR উইথ অ্যানার্গা লঞ্চার, প্রত্যেকের জন্য একটা করে স্টেন গান, 4টে করে ম্যাগাজিন, অসংখ্য বুলেট, 2টো করে হ্যান্ড গ্রেনেড। এখানে এসে দেখা গেল যা হেভি সিকিউরিটি, তাতে শুধু বাইরে থেকে রকেট শেল মেরে কিছু করা যাবে না, মেরে দিয়ে পালানো যাবে না। তখন ভেতর থেকে স্যাবোটেজ করার কথা চিন্তা হলো। কাজী ভাই, আলম, শাহাদাত ভাই আরও কয়েকজন একত্রে বসে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা হলো। সেই মতো আলম আর শাহাদাত ভাই এখন কাজ করছে। পাওয়ার স্টেশনের ভেতরের 2জন কর্মচারীকে বিস্ফোরক কীভাবে নাড়াচাড়া করতে হয় সে বিষয়ে কিছু ট্রেনিং দিয়ে তাদের সাহায্যে একটু একটু করে পিকে স্টেশনের ভেতর পাচার করা হচ্ছে। সব শুদ্ধ 80-90 পাউন্ড লাগবে। একবারে 8-10 পাউন্ড পিকে রুটির মতো বেলে গাড়ির দরজার ভেতর দিকের হার্ডবোর্ড কাভার খুলে তার মধ্যে সেটে আবার কাভার এঁটে পাওয়ার স্টেশনের ভেতর নিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। এই কাজে সময় বেশি লাগছে। তাছাড়া পিকে এতগুলো ঢাকাতে মজুত নেই, ওগুলোও আনতে হচ্ছে। সব পিকে স্টেশনের ভেতর নিয়ে যাওয়া হলে তখন একটা তারিখ ঠিক করা হবে ভেতর থেকে ব্লাস্ট করানোর। আর ওই একই দিনে আমরা একই সময় বাইরে থেকে রকেট শেল মেরে খান সেনাদের ব্যতিব্যস্ত করে রাখব। এই প্ল্যান যতদিন না কার্যকর হচ্ছে ততদিন আমরা অন্য সব অ্যাকশন চালিয়ে যাব। রকেট লঞ্চার, LSR উইথ অ্যানার্গা লঞ্চার, এসব কি জিনিস বুঝলাম না, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। আমার চোখের পানি থামানোর জন্য রুমি গড়গড় করে এত কথা বলে গেল যা সে কখনো করে না। তার উপর আবার প্রশ্ন করে তার মুড নষ্ট করতে চাই না, পরে এক সময় জেনে নিব। বাড়ি পৌঁছে রুমি বলল, আম্মা নাস্তা রেডি করো, আমি শেভ আর গোসল সেরে আসছি। ধোপাদুরস্ত কাপড় পরে নাস্তা খেয়ে বলল, যাই জুয়েলের খবর নিয়ে আসি। তাড়াতাড়ি ফিরিস,
আমিও কিন্তু জুয়েলের খবর জানার জন্য ব্যস্ত হয়ে থাকব। কোথায় তাড়াতাড়ি ফেরা, ফিরল একেবারে সন্ধ্যা পার করে। সঙ্গে বদি। রুমি ঢুকেই বলল, আম্মা, এই দুর্দান্ত সাহসী ছেলেটাকে ভালো করে খাইয়ে দাও তো, ওর জন্যে আমরা সেদিন সবাই প্রাণে বেঁচে গেছি। বদি বিব্রত মুখে রুমিকে মৃদু ধমক দিল, খালি বেশি বকে। আমি জিজ্ঞেস করলাম, জুয়েলের খবর কি? জুয়েল ভালো আছে। কাল সন্ধ্যায় কাজী আর বদি জুয়েলকে ডাক্তার রশিদুদ্দিন আহমেদের চেম্বারে নিয়ে গিয়েছিল। কাজীর এক বন্ধু আছে, কুটু, ওর বাবা শামসুল আলম ডাক্তার রশিদের বন্ধু। ওই আলম সাহেবের গাড়িতে করে ওরা যায়। তবে ডাক্তার রশিদের চেম্বারে অপারেশনের ব্যবস্থা নেই, তাই ডাক্তার রশিদ জুয়েলকে ডাক্তার মতিনের ক্লিনিকে নিয়ে যান। ওখানে অপারেশন থিয়েটার আছে। সেখানে গিয়ে ডাক্তার রশিদ জুয়েলের আঙ্গুলে অপারেশন করে ব্যান্ডেজ করে দিয়েছেন। কয়েকদিন পর আবার দেখাতে নিয়ে যেতে বলেছেন। বদি বলল, ডাক্তার মতিনের ক্লিনিক কোথায় জানেন? রাজারবাগ পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকে। তাই ডাক্তার রশিদ তার ডক্টর লেখা ভক্সওয়াগনে জুয়েলকে বসিয়ে নিয়ে গেছেন। ওনার সাহস আছে বলতে হবে, কিন্তু জুয়েলকে দেখবার জন্য আমরা আর যাচ্ছি না ওখানে। রুমি বলল, এলিফেন্ট রোডে আজিজ মামার পলিক্লিনিক আছে, সেখানে নিয়ে গেলেই হবে। আগস্ট 24, 1971, মঙ্গলবার। দিনগুলো যেন কি একরকম নেশার ঘুরে কেটে যাচ্ছে। রুটিনটা অনেকটা এরকম, আমি সকালে উঠেই এক গাদা রান্না করে ফ্রিজে রেখে দিই। রুমি প্রায় প্রায় দু একজন বন্ধু সঙ্গে নিয়ে আসে। কখনো খায়, কখনো খায় না, তবু খাবার সবসময় মজুত রাখি। যদি এসেই বলে খিদে লেগেছে, খেতে দাও। মাঝে মাঝে দু একটা রাত বাসায় থাকে। তখন আমাদের মধ্যে আনন্দের ধুম পড়ে যায়। খাওয়া দাওয়ার পর আমাদের বেডরুমে বড় বিছানায় সবাই গোল হয়ে বসে আড্ডা দিই। বেশিরভাগ সময় রুমি বক্তা, আমরা প্রশ্নকর্তা। আলম, বদি, স্বপন, কাজী, চুল্লু ওরা আরও দু একবার বাসায় এসেছে। কখনো খেয়েছে, কখনো খায়নি। ওরা খেলে আমি খুশি হই, কারণ শুধু ওই সময়টাতে খাবার টেবিল ওদের পাই। মুক্তিযুদ্ধ, মেলাঘর, খালেদ মোশাররফ, হায়দার, বিভিন্ন বিষয়ে দু চারটে কথা শুনতে পাই। খালেদ মোশাররফকে এতদিন বাঁকার ভাগ্নে মণি হিসেবেই চিনতাম। এখন মেলাঘরের এই গেরিলাদের মুখে শুনে শুনে তার অন্য একটা ভাবমূর্তি মনের মধ্যে গড়ে উঠেছে। যে হায়দারকে কোনোদিন চোখেও দেখিনি, সেও যেন একটা চেহারা নিয়ে চোখের সামনে ফুটে উঠেছে। এসএসজি অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের অর্থাৎ কমান্ডো গ্রুপের ক্যাপ্টেন এটিএম হায়দার, যে কিনা পাকিস্তানের আটাক ফোর্টে স্পেশাল কমান্ডো ট্রেনিং প্রাপ্ত, যাকে বলা হতো জেনারেল মিঠা খানের হাতে গড়া কমান্ডো। সেই দুর্ধর্ষ হায়দার এই ছেলেগুলোকে কমান্ডো ট্রেনিং দিয়ে থাকে। এদের মুখে শুনে শুনে সেই হায়দারও যেন আমার অতি চেনা, অতি আপন হয়ে উঠেছে। চেনা হয়ে উঠেছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর এম এ মবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিলেতে 4 বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র 1 সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশের আন্দোলনে অংশ নিল, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করল, ভারতীয় ট্রাভেল পারমিট জোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসল। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্সের। দামাস্কাসে 5 ঘন্টা প্লেন লেট। সব যাত্রী নেমেছে, ওরা দুজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুজন পলাতক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করার জন্য। প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্টে কর্মকর্তা ওদের দুজনকে জানিয়েছিল ওদের জন্যই প্লেন 5 ঘন্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর 2 রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে। চেনা হয়ে উঠেছে ডক্টর নাজিমও। সে সদ্য এমবিবিএস পাশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন সার্ভিস ট্রেনিংয়ে ছিল। 21 এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ মুক্ত ছিল। তারপর পাকিস্তানিরা শহর দখল করলে নাজিম কোনো মতে পালিয়ে পায়ে হেঁটে, নৌকায়, ট্রাকে গ্রাম থেকে গ্রামান্তর পেরিয়ে মে মাসের প্রথম দিকে বর্ডারের ওপারে গিয়ে দাঁড়ায়। খোঁজ খবর করে আগরতলা হয়ে মতিনগরে যায়। সেখানে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরা তাকে গ্রেপ্তার করে। সে সময় কেউ ঠিকমতো রেফারেন্স দিতে না পারলে বিএসএফের লোকেরা তাকে ধরত পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। শাহাদাতের ছোট ভাই ফতেহ চৌধুরীও প্রথম মতিনগরে গিয়ে বিএসএফের লোকের হাতে ধরা পড়েছিল। সে তার আগের চেনা পাড়ার ছেলে ডাক্তার আখতার আহমেদের নাম বলেছিল। তারপর আর কোনো অসুবিধা হয়নি। ডাক্তার নাজিমও আগরতলার এক পরিচিত লোকের নাম বলে পার পেয়েছিল। তারপর সোনামুড়ার হাসপাতালে সে কাজে লেগে যায়। সবচেয়ে নাটকীয় ব্যাপার হলো 5 মে নাজিমও মতিনগরে গেল, আর তারপর পরই 11 মে পাকিস্তানি সৈন্যরা বিবির বাজার আক্রমণ করে দখল করে নিল। পূর্ব বাংলার বর্ডারের ঠিক ভেতরেই এই বিওপিটা এতদিন মুক্তিবাহিনীর দখলে ছিল।
বিবির বাজার যুদ্ধে মুক্তিবাহিনীর বেশ কজন জখম হয়। শ্রীমন্তপুর বিওপি ভারতীয় বর্ডারের ঠিক ভেতরেই, প্রায় বিবির বাজারের মুখোমুখি। পাকিস্তানিদের নিক্ষিপ্ত শেল শ্রীমন্তপুরেও এসে পড়ছিল। ডাক্তার আখতার আহমদ তার এক বেডের ক্যাম্প হাসপাতালটি সরাতে ব্যস্ত ছিল। ওখানে রোগী রাখা মোটেও নিরাপদ ছিল না। তাই যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের প্রথম সোনামুড়ার ভারতীয় হাসপাতালে পাঠানো হতে থাকে। ওই একই সময় খালেদ মোশাররফ ডাক্তার নাজিমকে সোনামুড়ায় পাঠায়। সেখানে ফরেস্ট ডাকবাংলোটা দেয়া হয় মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য। ডাক্তার নাজিম ওইখানে আহতদের চিকিৎসায় লেগে যায়। ইতোমধ্যে আখতারও এসে পড়ে শ্রীমন্তপুর থেকে। ডালিয়া সালাউদ্দিন ঢাকায় ডাক্তারি পড়ত। বাফার নাচের স্কুলের ছাত্রী ছিল। ভালো নাচে বলে বেশ নামও ছিল। সেই ডালিয়া আর তার হবু স্বামী শামসুদ্দিন এখন সেক্টর 2 হাসপাতালে। শামসুদ্দিনও ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিল। চোখের সামনে মূর্ত হয়ে ওঠে তৈয়ব আলীর চেহারা। তাকে কখনো দেখিনি, কিন্তু রুমির মুখে শুনে মনে হয় তৈয়ব আলী এসে দাঁড়ালেই আমি তাকে চিনতে পারব। ঢাকার উপকণ্ঠে মাদার টেকে বাড়ি তৈয়ব আলীর। লেখাপড়া করেছে ক্লাস 6-7 পর্যন্ত। আম, কলা, লিচু ফেরি করে জীবিকা নির্বাহ করত ক্র্যাকডাউনের আগে। কিন্তু বুকের ভেতর ছিল দেশপ্রেম। মার্চের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ক্র্যাকডাউনের পর চলে যায় 2 নম্বর সেক্টরে। তৈয়ব আলীর সাহস আর উপস্থিত বুদ্ধি আশ্চর্য রকম। তার স্পষ্টবাদিতার কারণে মেলাঘরে সে খুব জনপ্রিয় ছিল না, কিন্তু এই গুণের জন্যই রুমি তাকে বিশেষ চোখে দেখত। ক্রমে সেও রুমির খুব ভক্ত হয়ে ওঠে। ক্যাম্পের অন্য ছেলেদের কথা তৈয়ব আলী তেমন শুনত না। তাকে দিয়ে কোনো কাজ করাতে হলে ছেলেরা রুমিকে গিয়ে ধরত। রুমি বললে তৈয়ব আলী বিনা প্রতিবাদে সব কাজ করে দিত। তৈয়ব আলী তার সাহস আর নিষ্ঠার জন্য খুব তাড়াতাড়ি সেক্টর 2তে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। তৈয়ব আলী এখন পিরুলিয়া ক্যাম্পে রুমিদের দলের সঙ্গে আছে। এখানে সে সকালে নাস্তা বানিয়ে রুমিদের খাওয়ায়, দুপুরে রাতে রান্না করে রাখে। সারাদিনের পর রুমিরা ক্লান্ত হয়ে ফিরলে তাদের যত্ন করে খাইয়ে শুয়ে দেয়। রুমির বন্ধুরা খেতে এলে সাধারণত মেলাঘরের কথাই জিজ্ঞেস করি। আজ সাহস করে ঢাকার কথা জিজ্ঞেস করে ফেললাম, অবশ্য ঘুরিয়ে। কদিন আগে গ্রিন রোডে এক দুঃসাহসিক অ্যাকশন হয়ে গেছে। কয়েকজন বিচ্ছু মিলিটারি ট্রাকে বোমা ছুড়েছে, গুলিও করেছে। নানা লোকের মুখে যে আশ্চর্যজনক ঘটনাটা শুনতে পেয়েছি তা হল ট্রাকের পাকিস্তানি সৈন্যগুলো বিচ্ছুদের প্রতি আক্রমণ করার কোনো চেষ্টা না করে পালিয়ে যায়। সেই কথা সূত্র ধরে বললাম, সত্যি সাহস বটে বিচ্ছুগুলোর। আর আওয়াজ যা হয়েছিল না, সারা পাড়া কেঁপে উঠেছিল। আমার মা ধানমন্ডি 6 নম্বর রোডে থাকেন, তিনিও আওয়াজ পেয়েছিলেন। সত্যি কথা বলতে কি, আমরা আজকাল দিনরাতের প্রায় সব সময় এত ধরনের আওয়াজ শুনি যে ভেবেই পাই না তোমরা কি করে এত আওয়াজ করো। তবে মজা কি জানো, আজকাল ওইসব আওয়াজ না শুনলে আমাদের ঘুমই হয় না। আলম ছেলেটি কম কথা বলে, হয়তো আমার সামনে। সে বেশ ধীরে সুস্থে গম্ভীর গলায় আস্তে করে বলল, আপনাদের ঘুমানোর জন্য আওয়াজটা খুবই দরকার বলে মনে করছেন, কিন্তু ঢাকার মানুষের ঘুম পাড়ানোর ইচ্ছা বা উদ্দেশ্য আমাদের মোটেও নেই। আমাদের উদ্দেশ্য হলো খান সেনাদের দিনের আরাম রাতের ঘুম হারাম করা, ওদের সবসময় মুকুতের ভূত দেখানো। খালেদ মোশাররফ এগুলোকেই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলেন। আমি আর চোখে রুমির দিকে তাকালাম। সে ওদিকে মুখ ফিরিয়ে চুল্লুর সঙ্গে কি যেন বলছে। আমি গলা নেমে আলমকে প্রশ্ন করে ফেললাম, বলো না তোমরা কিভাবে এগুলো করো? আলম বলল, এগুলো ছোট ছোট অ্যাকশন, এর কোনো ধারাবাহিকতা বা পূর্ব নির্ধারিত প্ল্যান থাকে না। এটা যে যার সুবিধা মতো চলতে ফিরতে করে যাচ্ছে। নানান রকম জিনিস দিয়ে এগুলো করা হয়, তবে এর জন্য সবচেয়ে উপযোগী যেটা সেটা হচ্ছে অ্যান্টিপার্সোনাল মাইন। এগুলো খুব ছোট সাইজের বিস্ফোরক, প্যান্টের পকেটে বা গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে সহজেই লুকিয়ে রাখা যায়। কথা বলতে বলতে আলম দেয়ালের পাশে কাপ ডিশ রাখার ছোট্ট আলমারিটার দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, ওটা কিসের কৌটো? তাকিয়ে দেখলাম খাটো আলমারিটার মাথায় গ্লাস, ওষুধের শিশির বোতলের সঙ্গে একটা ছোট্ট কৌটো। বললাম, ওটা ওরিয়েন্টাল বাম, একটা মলমের কৌটো, কপালে লাগালে মাথা ধরা ছেড়ে যায়। আলম হেসে বলল, ওইরকম ছোট্ট টিনের কৌটোর চেয়ে একটু বড় দেখতে এই মিনি মাইনগুলো। বলতে পারেন ডাবল ওরিয়েন্টাল বাম। এগুলো বিচ্ছুরা সুযোগ সুবিধা মতো গাড়ির চাকার নিচে বসিয়ে দেয়। যে রাস্তা দিয়ে মিলিটারি কনভয় যাবে আগে থেকে জানতে পারলে সেই রাস্তায় বসিয়ে দিয়ে আসে। জিপ বা ট্রাকের চাকা মাইনের উপর পড়লে বিকট আওয়াজে চাকা ফাটে, বেশিরভাগ সময় গাড়ি উল্টে যায়। জামি হেসে বলল, ওই ওরিয়েন্টাল বামে খান সেনাদের মাথা ধরা ছাড়ে না, আরও বেড়ে যায়। আগস্ট 25, 1971 বুধবার। রুমি বলল, আম্মা আমাকে একটু 28 নম্বর রোডে নামিয়ে দেবে? 6:30 প্রায় বাজে। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে এসেছে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কখন ফিরবি, নিতে আসবো? রুমি অন্যমনস্কভাবে বলল,
কখন ফিরব কি জানি, ঠিক বলতে পারছি না। তা ৮ ঘন্টা পর এসো না হয় একবার। রুমিকে একটু যেন কেমন কেমন লাগছে। গতকাল দুপুরে খাওয়ার পর চলে গিয়ে আজই বিকেল ৫টার দিকে বাড়ি ফিরেছে। কি এক চাপা উত্তেজনায় ও চনমন করছে, মুখ চোখ লালচে। ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে, সেটা চাপতে ওর কষ্ট হচ্ছে, কিন্তু এ নিয়ে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। ধানমন্ডি ২৮ নম্বর রোডে যে বাড়িটা ওদের আস্তানা, সেটার মালিক দিলারা হাশেম। সে তার স্বামী সন্তান নিয়ে করাচিতে থাকে। বাড়িটা ভাড়া দিয়েছে রাইকা ল্যাবরেটরিজকে। চুল্লু অর্থাৎ মাসুদ সাদেক ওই কোম্পানির ফিল্ড ম্যানেজার। বাড়িটা রাইকা ল্যাবরেটরিজের অফিস, তাই অফিস বন্ধের পর দারোয়ান আর নাইট গার্ড ছাড়া আর কেউ বাড়িতে থাকে না। রুমিকে নামিয়ে দিয়ে তক্ষুনি বাড়ি ফিরলাম না। ৮ ঘন্টা পর তাকে নিয়ে আসতে বলেছে, তাহলে ধরে নেওয়া যায় সে রাতে বাড়িতেই থাকবে। সুতরাং স্পেশাল কিছু খাবারের ব্যবস্থা করা যায় আজ। রুমি খেতে ভালোবাসে। ঢাকা ক্লাবে চলে গেলাম। স্মোকড হিলসা আর চিকেন ক্র্যাম্প চপ কয়েক প্লেট নিলাম। নিতে নিতে ৮ ঘন্টা কেটে গেল। সুতরাং আবার চলে গেলাম ১২৮ নম্বর রোডের বাড়িটায়। গেটের কাছে পৌঁছাতে দেখি একটা ফিয়াট 600 বেরোচ্ছে। আমাকে দেখে গাড়িটা আমার ডান পাশে থামল। চালক হ্যারিস, রুমির বন্ধু। ওকে দেখে আমিও থামলাম, কিন্তু ইঞ্জিন বন্ধ না করে জিজ্ঞেস করলাম, রুমি আছে ভেতরে? হ্যারিসও গাড়ির ভেতর থেকেই বলল, না চাচি, রুমি তো এই ৫ মিনিট আগে বেরিয়ে গেল। আমি এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, ও আচ্ছা, বেস্ট অফ লাক। বাড়ি ফিরে এলাম। এখন সমস্ত ব্যাপারটাই অনিশ্চিত হয়ে গেল। রুমি বাড়ি ফিরবে কি ফিরবে না, খাবে কি খাবে না, কিছুই বলা যাচ্ছে না। তবু খাবারগুলো গুছিয়ে রেখে ভাবলাম, ফ্রিজে কিমা রান্না করা আছে, কয়েকটা মোগলাই পরোটা বানাই। রুমির ভীষণ প্রিয়, আজ না আসে কাল খাবে। আধা ঘন্টাও কাটেনি, দরজায় ঘন ঘন বেল। বেল টিপে আর যেন ছাড়েই না। শরীফ জামি ওপরে বাবার কাছে। আমি রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকল রুমি, কাজী আর একটা অচেনা অল্প বয়সী ছেলে। আমি অবাক। মুখের দিকে তাকিয়ে বুঝলাম কিছু একটা ঘটেছে। তিনজনেরই মুখ লাল, ঠোঁট টিপে শান্ত হয়ে রয়েছে, কিন্তু আমার মনে হলো ওদের ভেতরে চাপা উল্লাস আর হাসি ফুলে ফুলে উঠছে। রুমি ঢুকেই দরজা বন্ধ করে জলজলে চোখে তাকিয়ে বলল, আম্মা, ওপরে চলো, কথা আছে। দোতলায় রুমির ঘরে এসে সবাই ঢুকলাম। হলে বসা শরীফ আর জামি আমার হাতের ইশারায় পিছু পিছু এলো। রুমি চাপা আনন্দ আর উত্তেজনায় ফিসফিস করে বলল, আম্মা, আব্বু, আমরা এইমাত্র একটা অ্যাকশন করে এলাম। ৭-৮টা খানসেনা মেরে এসেছি। আমার মুখ হা হয়ে গেল। পুলিশ কি রে? আনন্দ ডগমগ গলায় কাজী বলল, হ্যাঁ চাচি, ১৮ নম্বর রোডে। ওখানে একটা বাড়ির সামনে আমরা সবাই গাড়ি থেকে গুলি বের করে খানসেনা মেরে ৫ নম্বর রোড দিয়ে আসছিলাম। মিলিটারি জিপ পিছু নিয়েছিল। রুমি তাই দেখে গাড়ির পেছনে কাজ ভেঙে গুলি চালায়। দুই পাশ থেকে স্বপন বদিও গুলি করে। জিপ উল্টে সবগুলি মরেছে। রুমি বলল, আম্মা দেখো, আমার ঘাড়ে কাঁধে স্টেনগান থেকে আগুনের ফুলকি ছুটি কীরকম ফসকা পড়ে গেছে। রাস্তায় মিলিটারি ধরলে এটার জন্যই ফেসে যাব। রুমির শার্টের কলার সরিয়ে দেখলাম ঘাড়, গলায়, কাঁধে অনেকগুলি কালো কালো ছোট ছোট ফসকা। শার্টও ফুটো হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি করে হলো? রুমি বলল, স্টেনগান ফায়ার করার সময় তার গা দিয়ে আগুনের ফুলকি ছিটকে বেরোয়। আমার ঘাড়ের দুপাশ দিয়ে বদি ভাই, স্বপন ভাই ফায়ার করেছে তো, তাই আগুনের ফুলকি আমার ঘাড়েই পড়েছে। তারপর হাসতে হাসতে বলল, কানে যে তালা লেগে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ডেটল তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করতে করতে বললাম, এত অল্প সময়ের মধ্যে এত কাণ্ড কি করে করলি? বলবো পরে। পাশের গলিতে এক বাড়িতে অস্ত্র রেখে এসেছি, এক্ষুনি নিয়ে আসতে হবে। তোমাকে যেতে হবে গাড়ি নিয়ে। মহিলা ড্রাইভার দেখলে ওরা গাড়ি থামাবে না, এটা আশা করা যায়। আমি যাব তোমার সঙ্গে। কাজী ভাই, সেলিম, তোমরা ছাদের ঘরে গিয়ে শুয়ে থাকো, আমরা অস্ত্র নিয়ে আসছি। আম্মা, দুটো ছালা নিয়ে নাও। আব্বু, আমরা যাবার পর পোর্চের বাতি নিভিয়ে রেখো। যদি মেহমান আসে তাহলে জ্বালিয়ে রেখো। পোর্চে বাতি দেখলে আমরা ঢুকব না। নিচে নেমে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বারেককে বললাম, ভাত আর ডাল চড়াও। স্টোর থেকে দুটো বস্তা বের করে নিলাম। গাড়ি ব্যাক করে রাস্তায় নামলাম। রুমি পেছনে বসল। পাশের গলিটা একেবারে পাশেই, মেইন রোডে উঠে দুটো বাড়ি পরেই। গলিতে ঢোকার মুখে রুমি চাপা স্বরে বলল, একদম গলির শেষ মাথায় চলে যাও। বলা বাহুল্য, এই গলিটাও কানা, আমাদের গলির মতোই। আমি ফিসফিসিয়ে বললাম, শেষ মাথার বাড়িটা হাই সাহেবের যে, ওই বাড়িতে? না, ঢুকে দুটো বাড়ির পরে, ডান হাতি। কিন্তু গাড়িটা শেষ মাথায় নিয়ে আগে দেখব কেউ ফলো করছে কিনা।
গলির শেষ বাড়িটা ইঞ্জিনিয়ার হাই সাহেবের, ডানহাতি, গেট খোলা ছিল। গাড়ি ভেতরে ঢোকালাম। হাই সাহেব দোতলায় থাকেন, একতলাটা ভাড়া। পোর্চ বেশি বড় নয়। গাড়ি ঢুকিয়ে বের করতে হলে ব্যাক করে রাস্তায় নামতে হয়। আমরা গাড়ি থেকে যতটা সম্ভব নিঃশব্দে নামলাম। একতলার সামনের দিকের ঘরের জানলার পর্দা বাতাসে উঠছে, ভেতরে উজ্জ্বল আলো। খাটে বসে 4 জন লোক তাস খেলছে, পাশের চেয়ারে 3-4 জন মহিলা পুরুষ কথা বলছে। সবাই খেলা আর আড্ডা নিয়ে এমনই ব্যস্ত যে মাত্র 4 ফুট দূরে বাইরে একটা গাড়ি এসে থামল, কেউ একবার চোখ তুলেও তাকালো না। আমরা গাড়ি থেকে নেমে গেটের মুখে দাঁড়ালাম। টিপটিপ বৃষ্টি পড়ছে। রুমি বলল, তুমি এখানে দাঁড়াও, আমি হেঁটে গিয়ে দেখে আসি ও বাসায় বাইরের লোক কেউ আছে কিনা। আমি বৃষ্টির ফোঁটা এড়াবার জন্য একতলার ওই জানালার পাশেই দেয়াল ঘেঁষে একবার দাঁড়াই, আবার অস্থির হয়ে গেটের কাছে যাই। বাতাসে জানালার পর্দা উঠছে। ভেতরে উজ্জ্বল আলোয় বসে 7-8টি নরনারী তাস খেলছে, কলকণ্ঠে কথা বলছে। তুমুল হাসিতে ভেঙে পড়ছে। ভয় হচ্ছে এই বুঝি কেউ জানলার বাইরে দিয়ে তাকিয়ে কে কে বলে চেঁচিয়ে ওঠে। কিন্তু একবারও কেউ ভুলেও জানলার দিকে তাকাচ্ছে না। আমার খুব স্বস্তি লাগছে, আবার আশ্চর্য লাগছে। এমন দিনকাল, একতলার জানালার বাইরেই গাড়ি থামছে, লোক নামছে, কেউ কেউ আবার সন্দেহভাজন ঘোরাফেরাও করছে। তারা একবার খেয়ালও করবে না? মনে হচ্ছে আমি অনন্তকাল ধরে এখানে দাঁড়িয়ে আছি। লোকগুলো অনন্তকাল ধরে ওইরকম হাসি, আড্ডা, গল্প, খেলায় মেতে রয়েছে। কার যেন অভিশাপ ওরা বিশ্ব সংসার ভুলে ওইরকম কলবল করছে। রুমি ফিরে এসে চুপি চুপি বলল, চলো, আস্তে চালাবে। গাড়ি ব্যাক করে আবার গলিতে। নির্দিষ্ট বাড়ির সামনে এসে রুমি থামতে বলল। এবার মায়ে গাড়িটা। আমি গেট ঘেঁষে গলিতেই গাড়ি পার্ক করে গাড়িতে বসে রইলাম। রুমি বস্তা দুটো নিয়ে ভিতরে চলে গেল। তার ফিরে আসার সাড়া পেতেই আমি গাড়ি থেকে নেমে পেছনের বুটি খুলে দিলাম। এই গলি থেকে পাশের গলি কতটা পথ? 1.5 মাইল? তাও হবে কিনা সন্দেহ। কিন্তু বুকে এমন ধুকপুকানি, হাতে পায়ে এমন গিট ছাড়া ভাব, মনে হচ্ছে 50 মাইল চালিয়ে এসেছি। পোর্চের বাতি নেভানো। শরীফ জামি বুঝিবা দরজার উপাসেই দাঁড়িয়েছিল। গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে এলো। রুমি বুটি খুলল। সঙ্গে সঙ্গে গেট দিয়ে কে যেন ঢুকল। আমরা আটকে উঠলাম। কিন্তু না, বাইরের কেউ নয়, মাসুম। শরীফ জামি টুক করে বস্তা দুটো তুলে ঘরে ঢুকে গেল। সিঁড়ি বেয়ে একেবারে ছাদের ঘরে। এতক্ষণে আমার হাতে পায়ে জোর ফিরে এসেছে। ধুকপুকুনির বদলে বুকে এখন উত্তেজনার জোয়ার। বললাম, বের কর তো, দেখি তোদের কিরকম অস্ত্র। রুমি কাজী বস্তা খুলে সাবধানে অস্ত্র বের করে জাজিমের উপর রাখল। 5টা স্টেন গান, একটা পিস্তল, 2টো হ্যান্ড গ্রেনেড। জীবনের প্রথম দেখলাম। আমি, শরীফ, জামি, মাসুম 4 জনে হুমড়ি খেয়ে বসে অস্ত্রগুলো হাতে তুলে উল্টে পাল্টে দেখলাম। সেগুলোর গায়ে হাত বুলালাম। হ্যান্ড গ্রেনেড দুটাও একটু ছুঁয়ে দেখলাম। রুমির এগুলোকে পাইনঅ্যাপেল বলে, আনারস। যতই আনারস বলুক, এগুলি মোটেই আনারসের মতো নিরীহ নয়। আমি আবার বলতে যাচ্ছিলাম, বল দেখি কি করে করলি, কিন্তু শরীফ থামিয়ে দিয়ে বলল, ওসব পরে শুনবো, এখন এগুলো কোথায় লুকিয়ে রাখবো তাই ঠিক করো আগে। অনেক চিন্তাভাবনা করে ঠিক করা হলো, নিচের উঠোনে পানির যে বিরাট হাউসটা আছে সেটার ভেতর একটা টুল বসিয়ে তার উপর অস্ত্র রাখা হবে। হাউসটা চওড়ায় 8 ফুট, লম্বায় 10 ফুট, উঁচুতে 3 ফুট। তার এ মাথার এক কোণে লোহার তৈরি গোল একটা ম্যানহোল। এইটা দিয়ে হাউসের ভেতর নামা যায়। হাউসটা এখন কানায় কানায় ভর্তি। আমাদের প্যান্ট্রিতে কয়েকটা টুল আছে, সেগুলো 1.25 ফুট উঁচু। হাউসের নিচের ট্যাপটা খুলে দেওয়া হলো খানিকটা পানি বেরিয়ে যাওয়ার জন্য। একটা টুল ভেতরে বসানো হলো, যেন তার বসার জায়গাটা পানির উপর জেগে থাকে। বারিককে কিছু একটা কিনতে রশিদের দোকানে পাঠানো হলো। জামি হাউসের ভেতর নেমে টুলটা দূরতম কোণে নিয়ে বসালো। অস্ত্রগুলো বস্তাতে ভরে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ওই টুলের উপর রাখা হলো। যদি রাতে মিলিটারি আসেও এই পানি ভর্তি হাউসের ঢাকনা খুলে তাকায়ও, তাহলে টলটলে পানি ছাড়া আর কিছু দেখতে পাবে না, কারণ এখান থেকে উঁকি দিয়ে ওই কোনার টুল দেখা যায় না। টুল আবিষ্কার করতে হলে কাউকে হাউসের ভেতর নামতে হবে। একটু পরে কাজী আর সেলিম চলে গেল। সেলিম ছেলেটাকেই প্রথম দেখলাম। শুনলাম ও শাহিন স্কুলের ছাত্র, এবারে ম্যাট্রিক পরীক্ষা দেবার কথা ছিল। এপ্রিলেই মেলাঘরে চলে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর রুমিকে ঘিরে আমরা 4 জন বসলাম। ওদের এই চমকপ্রদ অ্যাকশনের কথা শুনবার জন্য আর তর সই ছিল না। রুমি যা বলল তা হলো, ধানমন্ডি 20 নম্বর রাস্তার একটা বাড়িতে চাইনিজ এম্বাসির কোনো বড় কর্তা বাস করে। সেই বাড়ির সামনে বেশ কয়েকজন পাকিস্তানি মিলিটারি পুলিশ পাহারা দেয়। 18 নম্বর রোডের একটা বাড়ির সামনেও বেশ 7-8 জন মিলিটারি পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অনুমান হয় ও বাড়িতে কোনো ব্রিগেডিয়ার থাকে। কয়েকদিন থেকেই বদি আলমের মাথায় চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল। গতকাল হঠাৎ বদি, আলম, শাহাদাত এরা মিলে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে ফেলে। 25 আগস্ট সন্ধ্যা রাতে কয়েকটা অ্যাকশন হবে। বদি, আলম, কাজী, রুমিরা একটা গাড়িতে, হ্যারিস, মুক্তার, জিয়ারা আর একটা গাড়িতে। 5 মাস আগে এই 25 তারিখ রাতেই বিবেকহীন বর্বর হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েছিল। বিচ্ছুরা উপলব্ধি করে এই তারিখে এমন কিছু একটা করা দরকার যাতে সামরিক জান্তা ভালো মতো নাড়া খায়। রুমিরা পিরুলিয়া গ্রামে ওদের ক্যাম্প থেকে দরকারি অস্ত্রশস্ত্র নিয়ে আজ দুপুরেই আসে। হ্যারিস আর জাহির গুলশান লেকের ঘাট থেকে রুমিদের দুটো গাড়িতে তুলে 28 নম্বর রোডের বাড়িতে নিয়ে যায়। তারপর বদি, আলম একদিকে, হ্যারিস, মুক্তার অন্যদিকে। এই দল দুদিকে বেরিয়ে যায় দুটো গাড়ি হাইজেক করতে। বদি, আলম ধানমন্ডি 4 নম্বর রোড থেকে একটা মাজদা গাড়ি হাইজেক করে। গাড়িটা ছিল আবুল মনসুর আহমদ সাহেবের বড় ছেলে মাহবুব আনামের। হ্যারিসরা একটা ফিয়াট 600 হাইজেক করে ধানমন্ডি 22 নম্বর রোডের মোড় থেকে। ঠিক হয় আলম, বদি, কাজী, রুমি, স্বপন ও সেলিম প্রথমে ধানমন্ডিতে অ্যাকশন করবে। হ্যারিস, জিয়া, মুক্তার, আনু ও আরও দুটো ছেলে রাজারবাগ পুলিশ লাইনের কাছাকাছি ঘোরাফেরা করবে। আলমরা গিয়ে ওদের সঙ্গে জয়েন করবে। তারপর দু গাড়ি মিলে রাজারবাগ পুলিশ লাইনের গেটে এবং শহরের অন্যান্য দিকে সুযোগ সুবিধা মতো আরও কিছু অ্যাকশন করবে। রুমিটা যখন বেরোয়, শাহাদাত জিজ্ঞেস করে, হোয়াট আর ইউর টার্গেটস? কোন দিকে যাচ্ছ? আলম জবাব দেয়, ডেস্টিনেশন আননোন, টার্গেট মোবাইল। রুমিরা সন্ধ্যা 7:25 28 নম্বর রোড থেকে বেরিয়ে 32 নম্বর দিয়ে পুল পেরিয়ে ডাইনে ও বায়ে ঘুরে 20 নম্বর রোডে পড়ে। গাড়ি চালাচ্ছিল আলম। তার বাঁ পাশে প্রথমে সেলিম ও তারপর কাজী। পেছনের সিটে মাঝখানে রুমি, তার ডান পাশে অর্থাৎ আলমের ঠিক পেছনে স্বপন, বাঁ পাশে বদি। চাইনিজ ডিপ্লোম্যাটের বাসার সামনে গিয়ে দেখে পুলিশগুলো নেই। ওরা হতাশ হয়। আলম বলে, তাহলে 18 নম্বর যাই। 18 নম্বর রোডে নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে দেখে 7-8 জন মিলিটারি পুলিশ বেশ মৌজ করে গল্প করছে, সিগারেট খাচ্ছে। আলম বলল, ব্রিগেডিয়ার সাহেব বাড়ি নেই নিশ্চয়ই, তাই খুব হেলে বেঁকে আড্ডা দেওয়া হচ্ছে। অল রাইট বয়েস, ইউ হ্যাভ 3 মিনিটস। আমি সামনের 7 মসজিদের মোড় থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছি। এখন বাড়িটা ডান দিকে রয়েছে, গাড়ি ঘুরিয়ে আনলে বাড়িটা বাঁ দিকে পড়বে। তাহলে গাড়ির বাঁ দিকে বসা কাজী ও বদি সামনে পেছনে 2 জানালা দিয়ে ফায়ার করতে পারবে। গাড়ি ঘুরিয়ে আনতে আনতে আলম নির্দেশ দিল, কাজী, সেলিম আর বদি গুলি করবে। রুমি ও স্বপন নজর রাখবে ও তরফ থেকে কেউ অস্ত্র তোলে কিনা। তুললে তাদের শেষ করার ভার রুমি আর স্বপনের। গাড়ি ধীর গতিতে বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় আলমের চাপা গলার কমান্ড শোনা গেল, ফায়ার। অমনি গাড়ির 2 জানলা থেকে ঝলকে ঝলকে ছুটে গেল স্টেন গানের গুলি। দুটো স্টেন গান থেকেই 2 লেভেলে গুলি গেল। বদি স্টেন থেকে ওদের পেটের লেভেলে, কাজী স্টেন থেকে বুকের লেভেলে। সেলিম ও কাজীর সামনে দিয়ে বায়ে ঝুঁকে গুলি করল। পুলিশগুলো গল্পের মৌজে ছিল। কিছু বুঝে ওঠার আগেই ধপাধপ পড়ে গেল 7-8টা তাগড়া শরীর। সমস্ত ব্যাপারটা ঘটতে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। তারপরেই গাড়িটা যেন হঠাৎ জেটের গতিতে গিয়ে ঢুকল 20 নম্বর রোডে, তাদের আগের টার্গেটে। কিন্তু কপাল মন্দ, চীনা ডিপ্লোম্যাটের বাসার সামনে এখনও কোনো প্রহরী নেই। কি হতে পারে? কিন্তু আলমদের দেরি করার কোনো উপায় নেই। অ্যাকশনটা মন মতো হলো না, কিন্তু কি করা? এরপর আলম ধানমন্ডির ভেতর বিভিন্ন রাস্তা দিয়ে এসে 7 নম্বর রোডের উপর দিয়ে গাড়ি চালিয়ে মিরপুর রোডে পড়ে। ডাইনে মোড় নেয় নিউ মার্কেটের দিকে মুখ করে। 5 নম্বর রোডের মুখ বরাবর আসতে ওরা দেখে সামনে লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে গেছে। তার মানে ওখানে মিলিটারি চেকপোস্ট বসে গেছে, গাড়ি চেক হচ্ছে। তার মানে 18 নম্বর রোডের বাড়ির সামনে মিলিটারি পুলিশ মারার খবর এর মধ্যেই ওরা জেনে গেছে। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল আলম। সামনের রাস্তায় ব্যারিকেড। 2টো ট্রাক মিরপুর রোড জুড়ে এদিক পানে মুখ করে দাঁড়িয়ে আছে। একটা জিপ রাস্তার ডান দিকে, সেটার মুখও এদিকে ফেরানো। আরেকটা জিপ রাস্তার বাঁ পাশে, পেট্রোল পাম্পটার সামনে নিউ মার্কেটের দিকে মুখ করে দাঁড়ানো, এবং মাটিতে রাস্তার উপর 2 জন শুয়ে এলএমজি নিয়ে। আলম যেমন ভেবে রেখেছিল, 2 জন এমপি হাত উঁচিয়ে চেঁচিয়ে গাড়ি থামাতে বলতেই সে হেডলাইট অফ করে ডান দিকে টার্ন নেবার ইন্ডিকেটর দিয়ে সামান্য ডান দিকে ঘুরবার ভাব দেখালো। এমপি দুটো চেঁচিয়ে একটা গাল দিয়ে বলে উঠল, কিধার যাতা হ্যায়। সঙ্গে সঙ্গে আলম তীব্র গতিতে বায়ে টার্ন নিল। বদি আর রুমি একসঙ্গে চেঁচিয়ে উঠল, ওই এলএমজি নিয়ে শুয়ে আছে মাটিতে, ফায়ার। আলমও চেঁচিয়ে উঠল, ফায়ার। ঠা 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 করে স্বপন ও বদির স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুটে গেল। রুমি স্টেন হাতে সিটের উপর হাঁটু চেপে উল্টো হয়ে বসে পেছনের কাচের ভেতর দিয়ে এদিক ওদিক দ্রুত চোখ ঘুরিয়ে দেখতে থাকলো ওদিক থেকে কারো হাতের অস্ত্র উদ্যত হচ্ছে কিনা। আশ্চর্যের ব্যাপার, ওদিক থেকে একটা গুলিও ছুটে এলো না। তার মানে মাটিতে শোয়া আর্মি 2 জন খতম। অন্যরা ঘটনার দ্রুততা ও আকস্মিকতায় হকচকিয়ে গেছে।
এই কয়েক সেকেন্ডের মধ্যেই আলম গাড়ি 5 নম্বর রোডে ঢুকিয়ে ফেলেছে। রোডটা অল্প একটুখানি গিয়ে গ্রিন রোডে পড়েছে। প্রায় গ্রিন রোডে গাড়ি পৌঁছে গেছে এমন সময় রুমির চোখে পড়ে একটা মিলিটারি জিপ তাদের পিছু নিয়েছে। সে সেই তখন থেকে পেছনের সিটে উল্টো বসে কাচের ভেতর দিয়ে রাস্তার দিকে চেয়েছিল। সে চেঁচিয়ে ওঠে, লুক লুক, আ জিপ ইজ ফলোয়িং আস, এবং সঙ্গে সঙ্গে তার স্টেনের বাট দিয়ে আঘাত করে পেছনের কাচ ভেঙে ফায়ার শুরু করে জিপটার উপর। একই সঙ্গে রুমির দুই পাশ থেকে বদি এবং স্বপনও ফায়ার শুরু করে ভাঙা কাচের ফাঁক দিয়ে। কজন মরল তার হিসাব না পেলেও জিপের ড্রাইভার যে প্রথম চোটেই মরেছে তার প্রমাণ পাওয়া গেল। ব্রাশ ফায়ারের সঙ্গে সঙ্গেই জিপটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ের ল্যাম্পপোস্টটিকে ধাক্কা খেল, সঙ্গে সঙ্গে উল্টে গেল। সেই মুহূর্তে আলম আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। বাঁ দিকে টার্ন নেবার ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে বায়ে গ্রিন রোডের দিকে একটু ঘুরেই সাঁ করে তীব্র গতিতে ডাইনে ঘুরে আবার নিউ মার্কেট মুখ হলো এবং ঝড়ের গতিতে সেই পেট্রোল পাম্পটার অন্য পাশ দিয়ে নিউ এলিফ্যান্ট রোডের দিকে গাড়ি ছোটালো। আলম ছাড়া বাদ বাকি সবাই পেছনের দিকে তাকিয়ে দেখল যেমনটা আলম ভেবেছিল, ট্রাক দুটো বাকি জিপটা গ্রিন রোডের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে বিচ্ছু গাড়িটাকে ধরার জন্য। এতক্ষণে গাড়ির ভেতরে সবাই স্বস্তির প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল। নিউ এলিফ্যান্ট রোডে ঢুকে তবে আলম আবার হেডলাইট জ্বালল। এবার ওরা চিন্তা করতে লাগলো অস্ত্রগুলো কোথায় রাখা যায়। গাড়িটা তাড়াতাড়ি ডাম্প করা দরকার। ঝিরঝির বৃষ্টিও শুরু হয়েছে। আমাদের গলির পরের গলিতে আলমদের পরিচিত ওই ভদ্রলোকের বাড়িতে অস্ত্র রেখে রুমি, কাজী, সেলিমকে মেইন রোডে নামিয়ে দিয়ে বদি, আলম আর স্বপন চলে গেছে গাড়ি নিয়ে। সুযোগ মতো কোথাও গাড়িটা ফেলে রেখে বাড়ি চলে যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, আজ ৯ম পর্ব। আপনারা যারা এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে ফেলবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই বেশি বেশি করে বই পড়বেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। টাটা।